সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন টুয়ার্ডস গ্রোথে। আপনারা জানেন যে দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি সংক্রান্ত নানান বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানটি আলোচনা করে থাকি এবং এই অনুষ্ঠানের বিশেষত্বই হচ্ছে আমরা স্টুডিওর বাইরে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা বিষয়ের উপর একটু গভীরভাবে আলোচনা করার চেষ্টা করি। আমরা আজকে মূলত আলোচনা করব বিদ্যুৎ খাতের গেল 10 বছরের সাফল্য, ব্যর্থতা কিংবা চ্যালেঞ্জ যাই বলি না কেন সেটা সার্বিক বিষয় নিয়ে, এবং আমাদেরকে আজকে সময় দিয়েছেন পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন যে গেল 10 বছরে বিদ্যুৎ খাতের সাফল্যের কথা যদি আমরা ধরি, কাগজে কলমে অনেক ভালো। কারণ প্রকৃত উৎপাদনের কথা যদি আমরা ধরি যে প্রায় 3 গুণের মতো বেড়েছে, সিস্টেম লস কমেছে এবং নানামুখী সাফল্যের কারণে এরই মধ্যে 93% মানুষ এখন বিদ্যুৎ পাচ্ছে। তবে এই অর্জনের পেছনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। আমরা জানি যে এখনও পর্যন্ত সাশ্রয়ী যে দাম সেটা নিয়ে ভোক্তাদের নানা রকম অভিযোগ অনুযোগ রয়েছে। সরকারের যে লক্ষ্যমাত্রা ছিল জ্বালানি মিশ্রণের বাস্তবায়ন, সেটার ক্ষেত্রেও সরকার অনেক ক্ষেত্রেই পিছিয়ে রয়েছে। সেটা ভবিষ্যতে কিভাবে সামাল দেওয়া সম্ভব কিংবা এই সাফল্যকে ধরে রেখে আগামীতে যে লক্ষ্যমাত্রাগুলো আছে সেটা কিভাবে বাস্তবায়ন করা সম্ভব, সেই বিষয়টি নিয়ে আমরা অতিথির সাথে আজকে আলোচনা করব। আমি শুরু থেকে জানতে চাইবো যে এই যে গেল 10 বছরে আমরা যদি প্রকৃত উৎপাদনের হিসাব ধরি, 11,500 মেগাওয়াট আমাদের ছাড়িয়েছে সর্বোচ্চ উৎপাদন। এর পেছনে আসলে মূলত কোন ফ্যাক্টরটা কাজ করেছে? প্রথমত আমাদের, আপনি যেটা বলেছেন যে 10 বছর আগে আমাদের উৎপাদন ক্ষমতা ছিল 4,900 মেগাওয়াট, সেখান থেকে আমরা এখন এসছি 18,200 মেগাওয়াটের মতো ক্যাপটিভ ছাড়া। আর ক্যাপটিভ সহ যদি আমরা চিন্তা করি সেটা প্রায় 20,000-এর উপরে আমরা ছাড়িয়ে গেছি। সো এখানে মূলত যে জিনিসটা আমরা পেয়েছি, আগে যেখানে মাত্র 46% লোক আপনার বিদ্যুৎ পেত, এখন সেখানে আপনার প্রায় 93% লোক বেশি হয়ে গেছে সেটা বিদ্যুৎ পাচ্ছে এই মুহূর্তে। সো এই সাফল্যের পিছনে যে জিনিসটা প্রথমে আমাকে বলতে হবে, সরকারের সদিচ্ছা, দেশবাসীর সহযোগিতা এবং বিদ্যুৎ সংক্রান্ত কাজে যারা জড়িত সমস্ত কর্মকর্তা কর্মচারীদের অসামান্য পরিশ্রম এই সাফল্যের মূল কারণ। কিছু চ্যালেঞ্জের কথা আমি শুরুতেই বলেছি যে সাশ্রয়ী দামে বিদ্যুৎ সরকারের অন্যতম প্রধান একটা লক্ষ্য ছিল এটা। তো এখন পর্যন্ত আমরা কি সাশ্রয়ী দামে বিদ্যুৎ নিশ্চিত করতে পেরেছি? এখনো আমরা পারিনি, কারণ এখনো কিন্তু আমাদের যে ডিমান্ড, সেই ডিমান্ডের কিছু অংশ আমরা প্রায় ধরেন 26-27% বিদ্যুৎ আমরা চালাচ্ছি আপনার লিকুইড ফুয়েল দিয়ে। আপনার পর্যায়ক্রমে এটা আমরা কমিয়ে নিয়ে আসবো, তখন হয়তো বিদ্যুতের দাম কিছুটা কমে যাবে। আর আপনি জানেন হয়তো যে আমরা বেসিক্যালি আমরা ডিপেন্ডেন্ট ছিলাম গ্যাসের উপরে, গ্যাসটা ডে বাই ডে কমে যাচ্ছে। এইটার অল্টারনেট আমরা এলএনজি আনার চিন্তাভাবনা করছি। অলরেডি দেশে 500 MMSFD আমরা এলএনজি আসছে, আগামী 2-1 মাসের ভিতর আরও 500 MMSFD আসবে। তখন গ্যাসের যে ক্রাইসিসটা আছে সেটা আমরা ওভারকাম করতে পারবো। সাশ্রয়ী দামের যে বিষয়টা, যে আসলে সরকার কি মনে করছে যে কোনটা সাশ্রয়ী দাম? যে আমাদের উদ্দেশ্য সেটা হলো জনগণকে বিদ্যুৎ দেওয়া। বিদ্যুৎ না থাকা আর বিদ্যুৎ থাকার ভিতর কিন্তু অনেক ডিফারেন্স আপনার। সেই কষ্টটা কিন্তু একটু বেশি দামে বিদ্যুৎ নিলেও বিদ্যুৎ না থাকার থেকে সেটা সস্তা, আমি মনে করি ব্যক্তিগতভাবে। আপাতত আমরা যে ন্যাচারাল গ্যাস দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো চালাতাম, সেটার থেকে আমরা একটু সরে এসেছি, এতে বিদ্যুতের দাম কিছুটা বেশি পড়ছে। আমি যেটা বললাম, ভবিষ্যতে এলএনজি আসলে তাতে কিন্তু দাম কম হবে না, বাড়বে। আমরা আমাদের যে প্ল্যানিং আছে আপনার, সেই প্ল্যানিং অনুযায়ী আমরা চেষ্টা করছি আপনার কয়লা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার জন্য, এবং সেটা অচিরেই আমরা এটা সাফল্য পাবো। আমরা আমাদের এই বছরের ভিতর আমরা পায়রার থেকে প্রায় 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো বলে আমরা আশাবাদী। এটা ছাড়াও যেটা ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ কোম্পানি আছে, সেটারও কার্যক্রম আমরা বিদ্যুৎ পাবো 21 সালের ভিতর, এবং যেটা আপনার মাতার বাড়িতে আছে সেটা আমরা 24-এর দিকে আমরা বিদ্যুৎ পাবো। তখন বিদ্যুতের দাম কিছুটা কমবে। এছাড়াও আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে কিভাবে আমরা বিদ্যুতের দাম কম রেখে লোকজনকে আমরা দিতে পারি। একটা বিষয় আমি একটু উল্লেখ করতে চাই যে এই যে উৎপাদন ক্ষমতা আমাদের 20,000 মেগাওয়াট ছাড়িয়েছে ক্যাপটিভ সহ, কিন্তু এখনও জানি যে আপনারাই বিভিন্ন সময়ে বলছেন যে সারপ্লাস বিদ্যুৎ রয়ে গেছে এখন প্রায় 3-4 হাজার মেগাওয়াট, অর্থাৎ ভোক্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই সারপ্লাস বিদ্যুৎ যদি এখনও রাখে, তারপরে আমরা আগামী 2-3 বছর বা 5 বছর 10 বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় উৎপাদন বাড়ানোর আরও অনেক বড় লক্ষ্য সামনে ধার্য করেছি, তো এটা কতটা যৌক্তিক? এই মুহূর্তে যে ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট সেটা আমাদের দেশে হয়নি, এটা অদূর ভবিষ্যতে আরও ডেভেলপমেন্ট হবে। আর এই মুহূর্তে
এটা আমি অস্বীকার করব না যে রিলায়েবল পাওয়ার বলতে যেটা বুঝি আমরা সেটা আমরা দিতে পারছি না। আমাদের গ্রিডে বা ডিস্ট্রিবিউশনে কিছুটা লিমিটেশন আছে আপনার। যখন একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বুঝবে যে আমার পাওয়ারটা রিলায়েবল, তখন হয়তো সে ক্যাপটিভ ইউজ না করে নিজে ইউজ করবে সেটা। আর যতই আমার উৎপাদন ক্ষমতা আমরা বাড়াবো ততই কিন্তু সেটার আমরা কিন্তু ভোক্তা আমরা খুঁজে পাবো আমি মনে করি। নিশ্চয়ই আমরা আলোচনায় ফিরবো আরো ছোট একটা বিরতির পরে। দর্শক আমাদের সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি টুয়ার্ডস গ্রোথে। আমরা আজকে আলোচনা করছি বিদ্যুৎ খাতের নানা দিক নিয়ে। আমাদের সাথে আছেন প্রকৌশলী খালেদ মাহমুদ, পিডিবির চেয়ারম্যান। ফুয়েল মিক্সিং এর ক্ষেত্রে সরকারের যে লক্ষ্যমাত্রা ছিল সেইটা থেকে সরকার বেশ খানিকটা দূরে সরে গেছে বলে আমাদের মনে হচ্ছে। এইটা আসলে কতটা যৌক্তিক বলে আপনার মনে হয়? সত্যি কথা বলতে কি, ফুয়েল মিক্সিং যেটা ছিল আমরা দূরে সরে যাইনি। আমরা কিন্তু চেষ্টা করছি যে আপনার গ্যাস বা হাইড্রো যেটা আছে আমাদের পটেনশিয়ালিটি নাই, আমরা ওইখান থেকে আর বাড়াতে পারবো না যদি আমরা ক্রস বর্ডার না করি। এবং কয়লাতে আমরা আছি, আগেও ছিলাম। রিনিউয়েবল যেটা আমাদের করার কথা ছিল 10% অফ দ্য ইনস্টল ক্যাপাসিটি, সেটার থেকে আমরা একটু পিছিয়ে আছি সত্যি কথা বলতে। কারণ আমরা চাচ্ছি যে ল্যান্ডটা আমরা ইউজ করব সেই ল্যান্ডটা আপনার মানে নন এগ্রিকালচার ল্যান্ড হতে হবে। এছাড়া আমরা একটু পিছিয়ে আসছি আপনার ইয়াতে আপনার রিনিউয়েবলে। বাকি সবগুলো মোটামুটি আমরা কিন্তু আমাদের প্ল্যানিং অনুযায়ী আমরা এগুচ্ছি এখন পর্যন্ত। সেক্ষেত্রে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কথা যদি আমরা ধরি যে সবচেয়ে বেশি পার ইউনিট উৎপাদন খরচ, সেখানে আমরা আবারও নতুন নতুন তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদনের খবরও দেখছি। এবং অন্যান্য যে এলএনজির কথাটা আমরা যদি বলি সেটা গ্যাস ভিত্তিক, কিন্তু সেটার খরচও মনে হয় ডিজেল থেকে পুড়িয়ে পাওয়া বিদ্যুতের কাছাকাছি পড়ে যাবে। তো সেটা আসলে কতটুকু ভবিষ্যতে টেকসই জ্বালানি নিশ্চয়তা দিবে? তেল ভিত্তিক আমরা এখন নতুনভাবে নিচ্ছি না, দু একটা যে নেওয়া হচ্ছে না তাও না, আমরা নিচ্ছি। কিন্তু সেটা কিন্তু আমরা এরিয়া বুঝে আপনার, যেমন ধরেন আমাদের লালমনিরহাট বা আপনার ওইদিকে যে আপনার বগুড়ার ওইদিকে আমাদের বিদ্যুৎ কেন্দ্র নেই এবং মাঝখানে কয়লার কিছু ক্রাইসিস ছিল, ওইখানে ফর ইমার্জেন্সি পারপাসে আমরা দু একটা প্ল্যান নিয়েছি। ভবিষ্যতে হয়তো আমরা নিব না, কারণ এটা 30% মতো হয়ে গেছে এখন, আমরা এর চেয়ে বেশি আর যাবো না সেখানে। কয়লার ক্ষেত্রেও আমরা এখন সম্ভবত 2% বা তারও কম আছে টোটাল উৎপাদনের যদি আমরা অংশ ধরি। রামপালের কথা যদি আমরা বলি, দীর্ঘদিন ধরে এটা আলোচনা চলছে। সার্বিকভাবে কয়লার একটা নেতিবাচক পরিবেশের উপর প্রভাব রয়েছে, সেটা কতটুকু মিটিগেট করে এগুলা অর্জন সম্ভব হচ্ছে আপনাদের জন্য? অ্যাকচুয়ালি 10 বছর আগে যে কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলো ছিল বা বর্তমানে আমরা যেগুলো করছি সেটার ভিতর কিন্তু আপনার বিরাট রকমের একটা ডিফারেন্স আছে আপনার। আমরা কিন্তু এখন আমাদের ডিওই যে আমাদেরকে যে কন্ডিশনগুলো দিচ্ছে সেগুলো ফুলফিল করে আমরা কিন্তু বিদ্যুৎ কেন্দ্রগুলো তৈরি করতে যাচ্ছি। উদাহরণস্বরূপ বলা যায় যে আমরা কিন্তু এখানে ইউজ করছি আপনার লোনক্স বার্নার ইউজ করছি, আপনার এফজিডি ইউজ করছি আপনার, এবং চিমনির হাইট আপনি জানেন হয়তো প্রায় 275 মিটার হাইট দিচ্ছি আমরা। এতে আমার যেটা মনে হয় যে এটা লোকজন ভয় পাচ্ছে, টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউতে আমি যদি বলি আপনাকে, ওইটা চান্সেস একদম জিরো। গ্লোবালি কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের যে অংশ সেটা কিন্তু ধীরে ধীরে কমে আসছে। চীন এবং ভারতের কথা যদি আমরা ধরি, বিশ্বের সবচেয়ে বড় বড় দুই কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনকারী দেশ, তারাও কিন্তু এখন আস্তে আস্তে কয়লায় যাবে না এরকম একটা অবস্থানে আছে। ইভেন বাংলাদেশে কিন্তু এসডিজিতে সই করেছে এবং সেখানেও একটা বড় ক্লজ ছিল যে আমরা কার্বন এমিশন আস্তে আস্তে কমিয়ে আসবো। তো সেই বাস্তবতা থেকে বাংলাদেশ কি উল্টো পথে হাঁটছে বলে আপনার মনে হয়? যেইগুলো কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু ইনস্টল হয়েছে আপনার 40 বছর আগে, যেখানে আপনার এনভায়রনমেন্ট একটা বিরাট ইম্প্যাক্ট ছিল। আর ভারতে যে কমে আসছে, ভারতে অ্যাকচুয়ালি এখনও বোধ হয় 70% বিদ্যুৎ উৎপন্ন হয় কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে আপনার। আর এখন যে কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে গ্লোবালি আপনার, সেগুলো কিন্তু আপনার এনভায়রনমেন্টের সমস্ত কিছু কমপ্লাই করেই কিন্তু আপনার করা হচ্ছে আপনার। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যেটা লোকজনের ভিতরে আপনার সাধারণ একটা ভয়ভীতি আছে, এটা ভয়ভীতি থাকার কোনো কারণ নেই। এতে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করলে কি আমরা সাশ্রয়ী বিদ্যুৎ দিতে পারবো এরকম নিশ্চয়তা? আমরা যদি এটা কম্পেয়ার করি এলএনজির সঙ্গে আপনার, ইভেন নিউক্লিয়ারের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, নিউক্লিয়ারের থেকে এটার ট্যারিফটা খুব একটা বেশি পড়বে না, এলএনজি থেকে অবশ্যই এটা সাশ্রয়ী। সেটা কি মানে কতটুকু ঝুঁকিমুক্ত? আমরা যদি শতভাগ আমদানি করেই কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনে যাই, নানা রকম বিষয় এখানে সংযুক্ত, ভূ রাজনৈতিক বিষয় আছে, বৈশ্বিক পরিস্থিতি আছে, আমাদের অবকাঠামোর বিষয় আছে, সেটা কতটুকু টেকসই হবে বলে মনে হচ্ছে? এই মুহূর্তে কয়লার কোনো বিকল্প নেই আমাদের কাছে। আর এলএনজি কথা আগেই বলেছি আপনাকে যে এটা আপনার একটু কস্টলি হবে আপনার। ভবিষ্যতে হয়তো আপনার
আরও অন্য ফুয়েল হয়তো আসবে, তখন আমরা সেটা ফলো করার চেষ্টা করব। আমরা আরও একটা বিরতি নিয়ে আলোচনায় ফিরতে চাই। দর্শক আমাদের সাথে থাকুন। আবার আমন্ত্রণ জানাচ্ছি টুয়ার্ডস গ্রোথে। আমরা আলোচনা করছি বিদ্যুৎ খাতের নানা বিষয় নিয়ে। প্রকৌশলী খালেদ মাহমুদ, পিডিবির চেয়ারম্যান, তিনি আজকের অতিথি আমাদের। আবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে। কয়লা বিদ্যুৎ বিষয়ে আরও দু একটি কথা আমি বলতে চাই বা শুনতে চাই আপনার কাছ থেকে, যে আমরা জানি যে পাইপলাইনে অনেক বড় বড় বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এবং বিপুল বিনিয়োগের দরকার হয়েছে সেখানে, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে এই বছরই আমাদের পায়রা বিদ্যুৎ কেন্দ্র হয়তো উৎপাদনে চলে আসবে, তারপর ধারাবাহিকভাবে অন্যগুলো আসবে, কিন্তু যেই অবকাঠামো এই বিদ্যুৎ কেন্দ্রগুলো তৈরির জন্য বাস্তবায়ন করা দরকার, সেটা আসলে কত দ্রুত এগোচ্ছে বলে মনে হচ্ছে আপনার? কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে প্রথম যে বিদ্যুৎ কেন্দ্রটি আসবে সেটা পায়রা বিদ্যুৎ কেন্দ্র। এটার ভিতরে প্রায় অলমোস্ট কাজ শেষ পর্যায়ে। এটার জন্য ট্রান্সশিপমেন্টের আমরা চুক্তি করে ফেলেছি এবং কোল্ড সোর্সিং আমরা করে ফেলেছি। এখন কমিশনিং যখন হবে আমরা কয়লা নিয়ে আসতে পারবো। সেক্ষেত্রে আমরা যতদূর জানি যে এখনো পর্যন্ত কোত্থেকে কয়লা আসবে বা কারা কয়লা সাপ্লাই দেবে সেটাও এখনো নিশ্চিত হয়নি। কয়লা এনে কোথায় রাখা হবে কিংবা ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে কোন কোন ধরনের ব্যবস্থা নেওয়া হবে, পরিবেশ বিষয়ে কি কি মেজার্স নেওয়া হয়েছে, সে বিষয়গুলো অনেকের কাছে এখনো পর্যন্ত অজানা। ট্রান্সশিপমেন্ট চুক্তি করে ফেলেছি আমরা এবং সোর্সও আমরা ঠিক করে ফেলেছি। আপাতত ইন্দোনেশিয়া থেকে আসবে এবং পরবর্তীতে অস্ট্রেলিয়ার থেকেও আসবে কয়লাটা আপনার। এবং এইটা কয়লাটা রাখা হয়েছে ডিওই যেভাবে আমাদেরকে বলে দিয়েছে যে ডোমের ভিতর রাখতে হবে, কভার্ড ডোমে, সেই ব্যবস্থা করা হয়েছে। ওইগুলো কমপ্লিট হয়ে গিয়েছে আপনার। কারণ আমরা জানি যে পায়রায় ওইখানে তো আমাদের ওই পরিমাণ চাহিদা নেই, যেখানে বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে না কেন কাছাকাছি তো ওই রকম চাহিদাটা নেই। ন্যাশনাল গ্রিডে আনার মতো অবকাঠামো নিশ্চিত করা হয়েছে ওই কিনা? অবকাঠামো প্রায় হয়ে গেছে আপনার। এটা আপাতত ব্যাকফিট পাওয়ার আমরা পাচ্ছি আপনার। ভবিষ্যতে আপনার যে পিজিসিবি 400 কেবি লাইন করছে আপনার, এটাও সময় মতোই চলে আসবে, বাই অক্টোবর চলে আসবে, সেটা আমরা আশা করছি। অন্য কেন্দ্রগুলোর ক্ষেত্রেও কি একই? সব ন্যাশনাল গ্রিডে যাবে আপনাদের। এই বিদ্যুৎ পার্টিকুলার ধরেন 1320 মেগাওয়াটের চাহিদা এলাকা ভিত্তিক নেই আপনার, এটা ন্যাশনাল গ্রিডে আসতে হবে। আলটিমেটলি এটা ঢাকা শহরেও আসবে আপনার এই বিদ্যুৎ। একটা চিন্তা ভাবনা তো ছিল যে এই কয়লার কোনো একটা অংশ দেশ থেকে সাপ্লাই দেওয়া যায় কিনা, সেই চিন্তা ভাবনার কতটুকু এগিয়েছে সরকার? এই মুহূর্তে ওই ধরনের চিন্তা সত্যি কথা বলতে আমরা করিনি আপনার, কারণ আমাদের তো একমাত্র বড় পুকুরিয়াতে কয়লা আছে আপনার। ওই কয়লা যদি আমরা অন্য জায়গায় নিতে যাই তাহলে আপনাদের যে ইনফ্রাস্ট্রাকচার, এই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করা হয়নি। এবং ভবিষ্যতে দিঘিপাড়ায় কী পরিমাণ কয়লা আছে আপনার, সেটা ফাইনালাইজ হওয়ার পরেই চিন্তা করা যাবে যে এই কয়লা আমরা ইউজ করতে পারবো কি পারবো না। বাট এই মুহূর্তে এই ধরনের কোনো চিন্তা আমরাও করিনি, আমার বিশ্বাস পেট্রোবাংলাও করেনি আপনার। আমি একটু অন্য বিষয়ে আসতে চাই যে নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের যে আমরা লক্ষ্যমাত্রা সামনে রেখেছি, বিশেষ করে সোলারের ক্ষেত্রে একটা টার্গেট রয়েছে, আমদানির ক্ষেত্রে একটা বড় টার্গেট রয়েছে, উইন্ড পাওয়ারের ক্ষেত্রে একটা টার্গেট রয়েছে, কিন্তু গেল 5-7 বছরে আমরা দেখছি যে কেবল কাগজে কলমে পরিকল্পনার মধ্যেই এই বিষয়গুলো আবদ্ধ রয়েছে। মাঠ পর্যায়ে বাস্তবায়ন আসলে কেন সম্ভব হচ্ছে না? এখন পর্যন্ত হোম সোলার সহ আমরা একটা 20 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র করতে পেরেছি। আমরা প্রায় 15 থেকে 17 জনকে আমরা এলওআই ইস্যু করেছি আপনার, কিন্তু কার্যক্ষেত্রে খুব একটা এগুচ্ছে না। মেইন চ্যালেঞ্জ হলো এখানে আপনার ল্যান্ড, যেহেতু আমরা বলে দিয়েছি এগ্রিকালচারাল ল্যান্ড ইউজ করতে হবে, সেইটা একটা বড় চ্যালেঞ্জ। সুতরাং এটার থেকে মানে উত্তরানোর জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য আমরা যেটা চিন্তা করেছি, আমরা নিজেরা কিছু জমি নেওয়ার চেষ্টা করছি, যেটার মধ্য থেকে আমরা 50 মেগাওয়াট রাঙ্গুনিয়াতে সোলার করব। সেই হিসাবে আমরা জায়গা নিয়েছি, এটা টেন্ডার আহ্বান করেছি। এই মাসের 14 তারিখে সেটা ক্লোজিং আছে। সিমিলারলি আরও 2-3টা প্রজেক্ট সাইড আমরা নেওয়ার চেষ্টা করছি, সেখানে আমরা সোলার পাওয়ার প্ল্যান্ট করবো আশা করি। আমি 20 মেগাওয়াট বলেছি আপনাকে যে আমরা কমপ্লিট করেছি। আর একটা আপনার এডিবির ফাইন্যান্সে 7.4 মেগাওয়াট আমরা কাপ্তায় করছি। এইটা আশা করছি যে আগামী জুন মাসের ভিতরে এটা অপারেশনে আসবে। তো এইরকম ছোট ছোট বিদ্যুৎ কেন্দ্র কি আমাদের সার্বিকভাবে যে লক্ষ্যমাত্রা, আমরা যদি পিএসএমবির কথা বলি, সেইটা বাস্তবায়নে আদৌ বড় কোনো ভূমিকা রাখছে? সেটা হয়তো ভূমিকা রাখতে পারবে যদি সবগুলো সোলার যেগুলো আমরা দিয়েছি যদি আপনার অপারেশনে আসেন। এছাড়াও আমরা আমাদের কাপ্তায় আমাদের আপনার লেক আছে আপনার, ওইখানে এডিবির সহায়তায় আমরা একটা ফিজিবিলিটি করছি আপনার। সেই ক্ষেত্রে আমরা একটা 50 মেগাওয়াট আমরা ফ্লোটিং সোলার করব, এরকম চিন্তাভাবনা আমাদের ভিতর আছে। আরেকটা উৎসের কথা আমরা জানি যে বায়ুবিদ্যুৎ, যেটার ম্যাপিং অলরেডি হয়ে গেছে। তো ম্যাপিং হওয়ার পরেও তেমন কোনো অগ্রগতি সম্ভবত হয়েছে বলে আমাদেরও মনে হয়নি। কিন্তু গ্লোবালি আমরা যদি দেখি যে উইন্ড পাওয়ারের ক্ষেত্রে বড় একটা রেভলিউশন ঘটে গেছে, তো আমাদের সেই পর্যায়ে বা কাছাকাছি একটা জায়গায় যেতে কত সময় লাগবে? এইখানে আমরা একটু ডিলে করে ফেলেছি আপনার। আমাদের রিসেন্টলি আমাদের উইন্ড ম্যাপিংটা
কমপ্লিট হয়েছে আপনার। অ্যাকর্ডিংলি আমরা 3টি জায়গায় আপনার এই বিদ্যুৎ কেন্দ্র করার জন্য আমরা একটা টেন্ডার আহ্বান করতে যাচ্ছি অচিরেই আপনার। সেখানে হয়তো আমরা 50 মেগাওয়াট করে 3টা করব। এটাকে পাইলট প্রজেক্ট বলবো না আপনার, এটাতে আমরা শুরু করছি আমরা বায়ু বিদ্যুৎ কেন্দ্রটা। সেটা কত সময় লাগতে পারে? ধরেন বছর দুয়েকের ভিতরে আমরা এটার রেজাল্ট পাবো আশা করছি। আরেকটা উৎসের জলীয় বাষ্পের ক্ষেত্রে বা জলীয় বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে তো আমাদের আর কোনো সম্ভাবনা নেই। সেক্ষেত্রে আরেকটা খাত হতে পারে আমদানি। তো সেটার আলোচনাও তো আমরা অনেক দিন ধরে দেখছি। তো আমদানির ক্ষেত্রে একটা সাফল্য আমাদের এসেছে ভারত থেকে, কিন্তু নেপাল ভুটান থেকে কম দামে জলবিদ্যুৎ আমদানির যেই প্রক্রিয়া, সেটা কতদূর এখন পর্যন্ত এগিয়েছে? আমরা এই পর্যন্ত ভারত থেকে 1160 মেগাওয়াট বিদ্যুৎ আনছি আপনার ভেড়ামারা দিয়ে এবং কুমিল্লা দিয়ে। আপনার ভবিষ্যতে আরও আনা হবে, ওটা আলোচনা চলছে আমাদের। আপনারা জানেন হয়তো আমরা আদানির সঙ্গে একটা চুক্তি স্বাক্ষর করেছি আপনার। এখান থেকে প্রায় 1600 মেগাওয়াট আমরা আনতে পারবো আগামী 22 সালের ভিতর। এছাড়াও কুমিল্লার থেকে আরও 340 মেগাওয়াট বিদ্যুৎ আনবো, ওইটার এইচবিডিসির ফিজিবিলিটি চলছে আপনার। তখন হয়তো একটা বিরাট অঙ্কের ক্রস বর্ডার আমরা অ্যাচিভ করতে পারবো। নেপালের সঙ্গে গত ফেব্রুয়ারিতে আমরা গিয়েছিলাম নেপালে, ওদের সঙ্গে আলোচনা হয়েছে আপনার। ওইখানে জেএমআর একটা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে, ওইটা আলোচনা চলছে আমাদের সঙ্গে। আমরা শেষ দিকে চলে এসেছি। পাওয়ার সিস্টেম যে মাস্টার প্ল্যানটা আমরা দেখেছি যে 2010 একবার করা হলো, 15তে 16তে আবার খসড়া করা হলো, সেই বিষয়টা একটু উল্লেখ করতে চাই যে পাওয়ার সিস্টেমে তো আমাদের দীর্ঘমেয়াদী বড় বড় পরিকল্পনা সামনে রেখে এগোনো হচ্ছে। তো সেই সিস্টেমের যে পরিকল্পনা, সেইটা ধরে বিদ্যুৎ খাত কি কতটুকু এগোতে পারছে বলে আপনার মনে হয়? পিএসএমপিটা হয়েছে আপনার, আমরা এখনও ওই রাস্তাতেই হাঁটছি আপনার। সেই পিএসএমপি অনুযায়ী আমাদের 21 সালে 24,000 মেগাওয়াট করার কথা, এবং 2030 সালে 40,000 মেগাওয়াট, এবং 40 সালে আমরা 80,000 মেগাওয়াট করবো বলে আমাদের প্ল্যানিং আছে। বাট পিএসএমপিতে একটা পরিষ্কার কথা বলা আছে, সেটা হলো প্রতি 2 বছর পর পর এটা রিভিজিট করতে হবে। সেই অনুযায়ী আমরা আমাদের প্ল্যানিংগুলোকে ফাইনাল করবো আমরা। আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের আয়োজনে যোগ দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি আজকের মতো এই আয়োজন। ভালো থাকুন সবাই।